সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এনটিভির নিয়মিত অনুষ্ঠান সংলাপ প্রতিদিনে আমি কর্নেল হক আপনাদের সাথে আছি। আজকে আমাদের এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইরান ইসরায়েলি যুদ্ধ কোন পথে পৃথিবী। আলোচনার জন্য আমাদের সাথে আছেন আন্তর্জাতিক সম্পর্ক নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত আলম তারেক। আমি মেজর আলম তারেককে আপনাকে এই সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে সাদর স্বাগতম। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে করার জন্য। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন ফাইন। আছেন? আমরা যে বিষয়টা বর্তমান বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা ওয়ার্ল্ড ওয়ারের মতো শুরু হয়ে যাচ্ছে, এমন একটা ভাব শুরু হয়ে গেছে চতুর্দিকে। ইরান এবং ইসরায়েল এটা আর্ক রাইভেল। কেননা ইরান ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করে না, তারা পৃথিবী থেকে ইসরায়েল নামক রাষ্ট্রটাকে মুছে দিতে চাচ্ছে। অপরদিকে ইসরায়েল বলছে যে পুরো অ্যারাবিয়ান পেনিনসুলার মালিকানা তাদের, তাদের পূর্বপুরুষদের এটা অধিকার, এবং তাদের ধর্মীয় গ্রন্থে আছে মুসলমানদেরকে হত্যা করা তাদের জন্য সম্পূর্ণ সঠিক, এটা কোনো অপরাধ নয়। এই অবস্থায় যে একটা যুদ্ধ চলছে, তীব্র ভয়ঙ্কর যুদ্ধ, এই যুদ্ধ সম্পর্কে কিছু বলুন। আপনি যে প্রশ্নটা করলেন তার মধ্যে একটা ধর্মের ব্যাপার আসে, যেটা বললেন যে ইরানের মুসলিম এবং জিউজের ব্যাপার, ওটার দিকে আমি পরে এসে আমি বলি আগে সামরিক বিশ্লেষণে যেটা, যে গত অক্টোবরের 24 থেকেই যখন নাহিয়ানিকে হত্যা করা হয়, হানিয়াকে, তার গাড়ির মধ্যে হামাজের লিডার, তখন থেকে তাদের মধ্যে এটা শুরু হচ্ছিল এবং একটা বড় কনফ্লিক্ট থেকে যাওয়ার একটা ইঙ্গিত দিচ্ছিল। এবং এপ্রিলে এসে রিলেশনটা বাড়লো, তখন থেকে আমরা দেখতে পেলাম যে একটু এই জোনটা একটু কেমন যেন অস্থিতিশীল অবস্থায় আছে। তো ইসরায়েলের যে প্রিএমটিভ অ্যাটাক তারা যেটা বললো, যে ইসরায়েল এবং পুরো বিশ্বেরই একটাই লক্ষ্য যে ইরানকে নিউক্লিয়ার পাওয়ার হতে দেওয়া যাবে না, এবং আলটিমেটলি হয়তো কোনো মুসলমান শক্তিকেই তারা নিউক্লিয়ার পাওয়ার রাখবে না, সেটা একটা পরের বিষয়। কিন্তু যখন বলা হয় যে ইরান এবং ইসরায়েলে প্রিএমটিভ অ্যাটাক করে ফেললো ইসরায়েল, তো এই অ্যাটাকে আমরা দেখলাম যে ইসরায়েলের যে এয়ারক্রাফটগুলো, কয়েকটা উদাহরণ ছাড়া তারা সবগুলোই ঠিকমতো অ্যাটাক করেও ফেরত চলে এসেছে। স্বভাবত প্রশ্ন জাগে ইরানের এয়ার ডিফেন্স কী হলো? এত বড় একটা দেশ, যার এত শক্তিশালী মিসাইল, এত ভান্ডার, তার এয়ার ডিফেন্স কী করলো তাহলে? এরকমভাবে তো এটা মনে হয় একটা ফ্রি রান দিয়ে আসলো, আমরা যেটা মানে সেনাবাহিনীর ভাষায় বলি, যে একটা ফাঁকা মাঠে গোল দিয়ে আসার মতো আসলো, কোনো এয়ার ডিফেন্সই তার কাজ করছে না মনে হলো। তাহলে ব্যাপারটার গোড়াটা আরও অনেক আগে। এবং এটা ইসরায়েল খুব মেটিকুলাসলি প্ল্যান করে, প্রায় বছর 2-3 আগে প্ল্যান করে তাদের মধ্যে ইনফিল্ট্রেশন করেছে। তাদের এয়ার ডিফেন্সের যে সারফেস টু এয়ার মিসাইলের যে লঞ্চারগুলো আছে সেগুলো জ্যাম করে দিয়েছে। তাদের প্রত্যেকটা কমান্ড সেন্টার, যেটা আমরা বলি যে কমান্ড গ্র্যাভিটির যেটা নায়ক, উপধিনায়ক, সেনাপ্রধান, বিভিন্ন বাহিনী প্রধান, তাদেরকে প্রিসিশন অ্যাটাক করে তারা হত্যা করেছে। তো সামরিক দিক থেকে আমি বলবো যে ইসরায়েল একটা অন্য ডাইমেনশনের ওয়ারফেয়ারে চলে গেছে তারা। আমরা আগে বলতাম বিভিন্ন ফ্রন্টে ওয়ার, এখন হচ্ছে ডাইমেনশনে ওয়ারে চলে। তারা তাদের সাইবার ওয়ারফেয়ার, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার এবং এয়ার ওয়ারফেয়ার, এই তিনটা মিলে তারা এমনভাবে চলে গেছে, এবং যে তাদের এই মোসাদের যে আপনার ওয়ারফেয়ার যেটা, সেই জায়গা তারা বলবো যে আমি সফল হচ্ছে সামরিকভাবে। এখন ইরানের ব্যাপারটা হচ্ছে যে ইরানের যে জিনিসটা তারা বলছে যে নিউক্লিয়ার আর্সেনাল তাদের যে কিছুটা দূরে আছে, তারা সেন্ট্রিফিউজ তৈরি করার থেকে, পারমাণবিক বোমা থেকে, সেখান থেকে সবাই ওয়েস্টার্নরা একটু তাদের মাথা খারাপ হয়ে যাবে, মাথা ব্যথার কারণ হবে যে হ্যাঁ, ইরানকে তো নিউক্লিয়ার হতে দেওয়া যাবে না, সুতরাং তারা এদের জন্য অল আউট একটা যাবে। এখন প্রশ্ন হচ্ছে কতটুকু ক্ষতি তারা নিজেরাও গ্রহণ করবে, কতটুকু তাদের এই এইমটাকে অ্যাচিভ করার জন্য করবে। আমার মনে হয় যে তাদের প্রথম ইয়ে ছিল ডেটারেন্সের পরে যখন দেখলো যে না, ইরানও রিটেলিয়েট করছে খুব ভালোভাবেই, এখন তারা একটু ওয়ার অফ অ্যাট্রিশনে যেতে পারে। আর গতকালকেই নেতানিয়াহু বলেছে যে যে কদিন লাগুক এটা যুদ্ধ চলতে থাকবে, ইরানকে নিউক্লিয়ার পাওয়ার না হতে দেওয়া পর্যন্ত। মেজর আলম তারেক, এই যুদ্ধটা যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে, কেননা এখানের অনেকের স্বার্থ জড়িত আছে। আমেরিকা ইসরায়েলকে টিকিয়ে রেখেছে, এটা আপনিও জানেন। আমেরিকা যদি আজকে
ইসরায়েল থেকে সমর্থন উঠিয়ে নেয়, অস্ত্র গোলা বারুদ সরবরাহ বন্ধ করে, ইটস এ ম্যাটার অফ টাইম অনলি টু বি ডিস্ট্রয়েড বাই দ্য ফিলিস্তিনিজ। অনলি ফিলিস্তিনি লোকেরাই তাদেরকে ডিস্ট্রয় করে ফেলতে পারবে। কিছুদিন আগে আমরা দেখেছি প্যালেস্টাইনের হামাসের সাথে তাদের যে যুদ্ধ, সেই যুদ্ধটা একটা শান্তি আলোচনার মাধ্যমে সমাধা হয়েছে। কেন হয়েছিল? সেখানে ইরানের প্রক্সি ওয়ার চলছিল তাদের উপরে, হেজবুল্লাহ এবং জর্দান, সিরিয়া থেকে। এই যুদ্ধটার প্রভাবটা আপনি অন্তত পক্ষে বৃহৎ শক্তিগুলোর উপরে কেমন রিয়াকশন হচ্ছে তাদের মধ্যে, বৃহৎ শক্তিগুলোর মধ্যে? এটা বললাম যে ওয়ার্ল্ড অর্ডার একটা মোটামুটি চেঞ্জ এনে দিয়েছে যুদ্ধটা, যেটা ছিল প্রক্সি ওয়ার। ইরান চাচ্ছিল যে ব্লেম নিজে না হয়ে হামাস, হিজবুল্লাহ এদের মাধ্যমে তাদের স্ট্র্যাটেজিক এইম যেটা আছে সেটা প্রক্সি ওয়ারের মাধ্যমে করবে, কিন্তু এটা এখন তারা দুজনই ডাইরেক্ট কনফ্রন্টেশনে চলে গেছে। সরাসরি। তারপর আমরা এটাকে ওয়ার না বলে কনফ্লিক্ট বলছি যদিও এখনো, বিকজ তাদের নিজস্ব টেরিটরিতে এখনো কোনো ফুট সোলজার ঢুকেনি বা কোনো রকম আক্রমণ হয়নি। এটা মিসাইল ওয়ারফেয়ারের মধ্যেই সীমাবদ্ধ এবং এয়ার ওয়ারফেয়ারের মধ্যে সীমাবদ্ধ আছে। কিন্তু আমেরিকার প্রচ্ছন্ন সাপোর্ট যে আছে সেটা ট্রাম্পের কথাবার্তায় বোঝা এটা যাচ্ছে। সবসময় ছিল, এটার ব্যাপারে হ্যাঁ, এটার পৃথিবীর ব্যাপারে কারো কোনো দ্বিমত সন্দেহ নাই, নাই, দ্বিমত পৃথিবীর নাই। কারো সন্দেহ নাই। যদিও তারা ধরিমাছ নাচি পানির মতো বলতে চাচ্ছে যে নেগোসিয়েশন করো, সারেন্ডার করো, আনকন্ডিশনাল সারেন্ডার, এবং এই সমস্ত প্ল্যানিংয়ে আমরা ছিলাম না। হ্যাঁ, প্ল্যানিংয়ে বা ফিজিক্যালি না থেকেও যে সাপোর্ট দেওয়া যায় সেটাও তো আমরা জানি। জি। সেই সাপোর্টটা তারা দিয়ে যাচ্ছে। এবং রাশিয়া এবং চায়না তেমনভাবে ইরানের সাথে সাপোর্টে থাকলেও এখনও পর্যন্ত এগিয়ে আসেনি। আমরা যেটা দেখছি এখনও পর্যন্ত সেভাবে এগিয়ে আসেনি। রাশিয়া, চায়না, এমনকি আমেরিকাও তাদের নিজেদের লোক জনবল যারা ওখানে আটকা পড়ে যেতে পারে, যারা ক্ষতিগ্রস্ত হতে পারে, তাদেরকে ইভিকুয়েট করার জন্য ব্যস্ত। এটার পরবর্তীতে হয়তো বলে দেবে তাদের যে আমি যেটা বললাম, তাদের স্ট্র্যাটেজিক এইমটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার হতে দেওয়া যাবে না। সেটার জন্য যদি এই ডেটারেন্স এবং এই ক্ষয়ক্ষতিতে ইরান যদি সারেন্ডার না করে, তাহলে হয়তো তারা ওয়ার অফ অ্যাট্রিশন বা এখানে সারেন্ডারের কি আছে? এখানে তো এমন না যে আপনি সরাসরি ইনফেন্ট্রি দিয়ে দেশ দখল করছেন, এটা তো হচ্ছে না, এটা সম্ভব না, ইসরায়েলের পক্ষেও সম্ভব না। কামিং ফ্রম থাউজেন্ডস অফ মাইল এখানে এসে দখল করবে, এটা কখনো হবে না। কিন্তু জিনিসটা যেটা হতে যাচ্ছে, আপনার একটা দীর্ঘমেয়াদী অ্যাট্রিশন চলতে থাকবে। কেননা ইরানকে তো আমরা তো দুর্বল ভাবতে পারি না, বিশাল দেশ, কত জায়গায় তাদের অস্ত্র কোথায় লুকিয়ে রেখেছে, কোন জায়গায় মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, হাইপারসোনিক মিসাইল লুকিয়ে রেখেছে, সেটা তো এখন আমরা জানি না। এবং এটা কি আপনার আরেকটা দিক নয় যে ইরান এতদিন যে আলোচনার মাধ্যমে তাদের পারমাণবিক বোমা ডেভেলপ করার জন্য বিরত ছিল, এখন এটা জেদের মাধ্যমে তারা সেখানে সুইচ করবে? এটা অবশ্য জেদের মাধ্যমে সুইচ করবে কি না সেটা প্রেডিকশন করা খুব ডিফিকাল্ট, কিন্তু তারা যদি তারা কি capable এখনো কিনা? কিছু ক্যাপাবিলিটি Capable যদি কিনা? না থাকে আপনি কি তাহলে মনে হয় তাদের তারা ভীষণ capable? ভীষণ রকমের ক্ষতি তাদের হয়ে গেছে। তাদের ইসরায়েলের ক্ষতি একটা- হয়নি, হ্যাঁ, ইসরায়েলের ক্ষতি ইসরায়েলের হয়নি, ক্ষতি হচ্ছে, কিন্তু মোসাদের যেটা- হেডকোয়ার্টার কালকে ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, যেটা আমি বলছি যে আপনার ইসরায়েলের এবং আমেরিকান স্ট্র্যাটেজিক গেম হচ্ছে ওকে নিউক্লিয়ার পাওয়ার হতে দিব না। তো ওরা প্রথম টার্গেটের হিটেই তারা তাদের রিয়েক্টর একটা ধ্বংস করেছে, এবং ফোদোতে, তারপরে ইশাফানে এবং নাতানজ সেখানে তাদের রিয়েক্টরগুলি নষ্ট করেছে। খালিমাত্র যেটা আমেরিকান সাহায্য ছাড়া ওই পাহাড়ের নিচে করা যাবে না সেটুকু বাকি আছে। তো যদি ইরান এর মধ্যেই যদি নিউক্লিয়ার ওয়েপন না হয়, তাহলে এটা অনেক তাদেরকে পিছিয়ে দিল। আরো বিলম্ব পিছিয়ে হবে। দিল। হ্যাঁ, এখন আর ইতিমধ্যে যদি হয়ে যায়, তাহলে কি ইরানের একটা নিউক্লিয়ার বম মারা আর তৃতীয় যুদ্ধকে আনা বিশ্বযুদ্ধকে আনা একই কথা? সেইটা কি তারা ক্যালকুলেটেড রিস্ক নিবে কি নিবে না, সেটা একটা কথা। পাকিস্তান হয়তো বা ইরানের দিকে যাবে, পাকিস্তান হ্যাঁ, declare তার করেছে। কি ইরানের দিকে যাবে। তো ওরা declare মোটামুটি করেছে তো। আমরা আবার ওই ওয়ার্ল্ড ওয়ার টুর মতো একটা গ্রুপ দেখতে পাচ্ছি অলরেডি, যারা অ্যালাইন হয়ে যাচ্ছে। World War Allies এবং- III, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়ার থ্রির মতো, মানে টুর মতো অ্যালাইজ এবং এক্সিস দুটা পার্ট হয়ে যাচ্ছে অলরেডি এখন। বাট ইট ইজ অলরেডি গোয়িং অন। হ্যাঁ, আমার তো মনে হয় ওয়ার্ল্ড ওয়ার 3 বাকি রইল কোথায়? একদিকে প্যালেস্টাইন হত্যাযজ্ঞ চলছে, আরেকদিকে দেখেন ইউক্রেনে যে দীর্ঘমেয়াদী যুদ্ধ চলছে। আপনি এই যুদ্ধে ইরান এবং ইসরায়েলের যুদ্ধে ইরানের ক্ষতি হয়েছে, সমূহ ক্ষতি হয়েছে। একটা বিশাল দেশ হিসাবে সেই তুলনায় কিছুই না। একটা 16টা বাংলাদেশ একত্রে করলে একটা ইরানের সমান ভূমি হয়। এটা আপনি জানেন কিনা জানি না। সেই ক্ষেত্রে ইসরায়েল নামক রাষ্ট্রের এরকম 100 না, কত 500 ইসরায়েল রাষ্ট্র একসাথে করলে
আপনার ইরানের সমান হবে। সেক্ষেত্রে তারা আর কতটুকু ইরানের ধ্বংস করতে পারবে? আর বাকি যে বোম্বার্ডমেন্ট আছে তাদের, যে হাইপারসনিক মিসাইল তো শত শত হাজার হাজার তৈরি করে রেখেছে, এগুলো যদি কন্টিনিউয়াস ছুটতে থাকে, মোসাদ হেডকোয়ার্টার ধ্বংস করেছে, একটার পর একটা, তো ইসরায়েলের অস্তিত্বই থাকবে না। এটা কি মনে করেন? আমার যেটা মনে হয় যে ইসরায়েলের তার প্ল্যান ছিল প্রিএমপ্টিভ অ্যাটাক করে আপনার ওদের নিউক্লিয়ার ক্যাপাবিলিটির মধ্যে যতটুকু বড় ধ্বংস করে একটু ওয়ার অফ অ্যাডিশন দিয়ে একটা রেজিমে চেঞ্জের ব্যাপারে তারা ভিতরের শত্রুকে কাজে লাগিয়ে, কারণ তাদের যে অপারেশন এই যে লায়ন, রাইজিং লায়ন এবং অপারেশন কিচেন অ্যান্ড সিংটা পুরোপুরি তাদের একটা কোভার্ট অপারেশন ছিল, যেটার মাধ্যমে তারা তাদের ড্রোন, তাদের এক্সপ্লোসিভ, ইভেন কি তাদের প্রত্যেকটা কমান্ডিং জেনারেলের লোকেশন সবকিছু তারা কোভার্ট অপারেশনে নিয়ে আসছে। এবং আপনার এটা মোসাদের মাধ্যমে তারা করেছে এবং ইরানিয়ানদেরকেও তারা রিক্রুট করেছে। এটার মাধ্যমে তারা মোটামুটি ইরানে কিন্তু একটা ফ্রিকশন তৈরি করে দিচ্ছে। একটা হচ্ছে প্রো গভর্নমেন্ট, আর একটা হচ্ছে আয়াতুল্লাহ খামেনির গভর্নমেন্টের একটা প্রো, আর একটা হচ্ছে এন্টি। তো তারা ভাবছিল যে এই স্ট্রাইকটা করার পরে যারা ওই আয়াতুল্লাহ খামেনির এন্টি আছে তারা হয়তো টেক ওভার করে নিতে পারবে। তো এটা তাদের একটা, আমার মনে হয়, আপনার কি মনে হয় ইরানের যে বর্তমান পরিস্থিতিতে তারা জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হবে নাকি ডিভাইডেড হবে? আপনার কি মনে হয়? এখন আমার এটা প্রেডিকশন যেটা মনে হচ্ছে যে এটার মধ্যে আরো অনেক কিছু আছে যার জন্য আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার একটা ইনভলভমেন্ট ছিল, ইকোনমিক একটা ইনভলভমেন্ট ছিল, মানুষের একটা ফ্রিডমের একটা ইনভলভমেন্ট আছে। আমার মনে হয় যাতে এখনো ডিভাইডেড আছে, এখনো ডিভাইডেড থাকবে। এখন যদি আয়াতুল্লাহ খামেনির রেজিমের তারা তাদের রিটেলিয়েশনের মাধ্যমে তাদের একটা, আপনি যেমন দেখুন ইসরায়েলের ক্ষতি হচ্ছে প্রচন্ড, কিন্তু ইসরায়েলের সিটিজেনরা এখনো নেতানিয়াহুকে সাপোর্ট দিচ্ছে, 100% যাচ্ছে, সবাই দিচ্ছে। হ্যাঁ, অপোজিশনে চলে আসছে, তার মানে পপুলার সাপোর্ট তার কাছে চলে আসছে, বিকজ হি হ্যাজ ডেলিভার্ড দ্য রেজাল্ট। এখন ইরান যদি রেজাল্ট দিতে পারে সেরকম ভাবে, তাহলে হয়তো পপুলার সাপোর্ট আসবে, আর নাহলে এনটিটা। ওকে, মেজর তারেক, আপনি তো এই সকল আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আপনি গবেষণা করে থাকেন এবং বিশেষ করে বাংলাদেশের নিরাপত্তা নিয়েও আপনি বিশ্লেষণ করে থাকেন। এই যে ইরানের মতো একটা ঐতিহাসিক সমৃদ্ধ একটা দেশ, সব দিক থেকে পৃথিবীতে দুটো সভ্যতার মধ্যে পারস্য সভ্যতা এবং রোমান সভ্যতা ছিল ঐতিহাসিক একটা দিক, হাজার হাজার বছরের পুরনো একটা জাতি। সেই জাতি আজকে এই যে গোয়েন্দাগিরি মাধ্যমে তাদের একেবারে স্পর্শকাতর জায়গা, স্পর্শকাতর মানুষগুলোকে হত্যা করা, যাকে ধ্বংস করা, এই প্রসঙ্গে সংক্ষেপে আপনার কাছে জানতে চাই, হাউ ইট ওয়াজ পসিবল অর ইট ইজ বিকামিং সো ইজি অন দ্য পার্ট অফ ইসরায়েল টু ডিস্ট্রয় ডিফারেন্ট ইনস্টলেশন, ইম্পর্টেন্ট KPI অফ ইরান? আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে ওরা প্রায় 2 বছর আগের থেকে এটা মাত্র এরা প্ল্যান করে কভার্ট অপারেশনটা প্ল্যান করেছিল, যে 2 বছর আগেই তারা কিচেন অ্যান্ড সিঙ্ক একটা অপারেশন লঞ্চ করেছিল, যেটাতে মোসাদের গোয়েন্দা সংস্থা বা ইন্টেলিজেন্স এজেন্সি ইরানের বিভিন্ন জায়গায় ইনফিল্ট্রেট করে। সেই ইনফিল্ট্রেটটা ওদের গোয়েন্দা নারীর মাধ্যমে হয়ে থাকে, হানি ট্র্যাপের মাধ্যমে হয়ে থাকে, সেটা আপনার বিভিন্ন উপঢৌকন দেওয়ার মাধ্যমে হতে থাকে। কারণ মোসাদরা বলে যে পৃথিবীতে কাউকে এমন কেউ নাই যাকে কেনা যায় না, এভরিবডি ইজ ফর সেল। তো মোসাদের ওই প্রিন্সিপালে তারা যে কাউকে খুঁজে বের করে তার দুর্বল পয়েন্টটা কী, সেভাবে তারপরে তাকে ব্ল্যাকমেল করে, হানি ট্র্যাপ করে তাকে, এবং কিছু লোককে রিক্রুট করে যার কাজটা, যেমন ধরেন এখানে যে ড্রোন তৈরির সময় যেগুলো ছিল সেগুলো দেখে মনে হচ্ছিল এমনি একটা টায়ারের যন্ত্র বানাচ্ছে আমি, কিন্তু এটা যে ড্রোনের কাজে ব্যবহার হচ্ছে এটা বুঝতে পারেনি। তো সুতরাং ওদের রিক্রুটমেন্টটা একটু অন্যরকম, যেটা অপারেশনের সব কিছু জানে না কেউ, একটা পার্টিকুলার কাজ সে করতে থাকে। তবে এটা আমি বলবো যে এই চিকেন অ্যান্ড সিঙ্ক আর অপারেশন রাইজিং লায়ন, যেটা 13 তারিখে স্ট্রাইকের মাধ্যমে করলো, একটা কোঅর্ডিনেটেড এফোর্ট হচ্ছে। মানে তারা ইন্টেলিজেন্সটা দিয়ে তাদের জ্যামিং করা, তাদের প্রিসিশন ডিভাইস দিয়ে খুঁজে বের করা। জেনারেল বাঘেরি যে ছিল তাকে পাকিস্তানের জেনারেল শুনলাম যে পেপারে পড়লাম আমরা, যেটা একটা ঘড়ি উপহার দিয়েছিল, যে ঘড়ির মধ্যে জিপিএস ছিল, উনি এটা অন করার সাথে সাথে তার প্রিসিশন লোকেশন পেয়ে গেছে। এবং তারা এমন ড্রোন তৈরি করেছে যেটার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ফেস ডিরেকশন করা যায়। ড্রোনটা এসে যদি দেখা যায় মেজর তারেককে মারতে হবে আমার ফেসের সাথে মিলে, তাহলে আমাকে গুলি করবে, নাহলে করবে না, আপনি পাশে থাকলে আপনাকে গুলি করবে না।
ওই জেনারেল সাহেবের স্ত্রী ছিল তাকে গুলি করবে না, এরকম। তো এখন দেখেন যে এটা তারা এমনভাবে করেছে, আমরা যেমন জেমস বন্ড পড়তাম বা দেখতাম, তারপরে মাসুদ রানার সাইবারেই পড়তাম, একটা মনে হচ্ছে যে এই ধরনের একটা কাণ্ড তারা করে ফেলেছে। তেহরানে বসে তারা ড্রোন তৈরি করেছে, তেহরানের মধ্যে বসে তারা ড্রোন তৈরি করেছে, পিক আপের মধ্যে ড্রোন তৈরি করেছে। তো এগুলো হচ্ছে একটা খুব ভালো একটা ইনফিল্ট্রেশন। এটা কি আমরা যেটা পত্রিকা দেখতে পাচ্ছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি, মহিলাদেরকে সুপ্রশিক্ষিত করে তারা পাঠিয়েছে এবং তারা বন্ধুত্ব স্থাপন করেছে স্ত্রীদের সাথে, বিজ্ঞানীদের স্ত্রীদের সাথে, তারপরে তারা চাকরি নিয়েছে সামরিক বাহিনীতে। এই যে এটা করলো, এটা কিভাবে সম্ভব? এটা একটু বলবেন কি কাইন্ডলি? এটা তো ইন্টেলিজেন্স এজেন্সিদের এটা একটা কভার্ড অপারেশনের ট্রেনিংই থাকে, এটা যে তারা মিশে যায় ওই জনসমক্ষের সাথে এবং তাদের যে ধর্মান্তরিত করা, তাদের সবারই হয়ে যাওয়া, একসাথে হয়ে যাওয়া, এরকমভাবে। ইভেন আপনার ইন্ডিয়ান আর্মির একজন অফিসার পাকিস্তান আর্মিতে মেজর হিসেবে চাকরি করেও ফেরত এসে ইন্টেলিজেন্স দিয়েছে। তো এটা ইন্টেলিজেন্স এজেন্সির মাধ্যমে তারা করে থাকে, এটা তাদের অপারেশনের একটা সিস্টেমই, এবং এটা দিয়ে তারা করতে পেরেছে খুব ভালো এবং বেড়েও গেছে খুব ভালোভাবে। এটা যখন তাদের ধরা হয়েছে যে এইরকম অপারেশন হচ্ছে, তার আগে তারা সবাই মোটামুটি ভালো জায়গা থেকে বেরিয়ে গেছে। এটা ছাড়াও একটা মিডিয়া একটা ওয়ারফেয়ার তারা তৈরি করেছে। মিডিয়া ওয়ারফেয়ারটা কী ধরনের, যে এই যে রিটালিয়েশন, এই যে মিসাইল, এখানে দেখেন আপনি যে ইরানের কতজন মারা যাচ্ছে, 78 জন প্রথম দিনে মারা গেছে, 2 জন জেনারেল মারা গেছে, সায়েন্টিস্ট। আর সিরিয়াতে মারা গেছে 2 জন মারা যাচ্ছে, চিলড্রেন মারা যাচ্ছে ইরানে বেশি, কিন্তু মিডিয়া কিছু বলছে না। তো এটা একটা জয়েন্ট এফোর্ট তারা তৈরি করেছে, যেটাকে আমরা বলি ওয়ারফেয়ার, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। তো সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার আর ইন্টেলিজেন্স এজেন্সির যে কভার্ট অপারেশন, এটা দিয়েই তারা যখন ফ্যাসিলিটেট করে দেখলো যে না, এখন রাইজিং লায়ন লঞ্চ করা যায়, আমরা তখনই তারা এটা লঞ্চ করেছে। না, বাট এটা তো কন্টিনিউয়াসলি দে হ্যাড বিন ডুইং ইট, এবং বেশ কিছু বছর আগে তাদের একজন চিফ সুপ্রিম কমান্ডকে, মানে আয়াতুল্লাহ খামেনির কথা বলছি না, মিলিটারি যে কমান্ডার ইরাকে গিয়েছিল, ইরাকে তাকে হত্যা করা হলো। ইফ ইউ ক্যান রিমেম্বার, নামটা আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি। হি ওয়াজ ভেরি ট্যালেন্টেড অ্যান্ড ভেরি স্পিরিটেড গাই। এটা এই যে গোয়েন্দাগিরি মহিলাদেরকে দিয়ে, আমাদের বাংলাদেশে কি আমাদের প্রতিবেশী দেশ এরকম কিছু করেছে কিংবা করা হবে কিংবা করছে, এই ধরনের কিছু আছে নাকি আপনার? কেমন? আমি রেফারেন্স দিয়ে আপনাকে বলতে পারবো না এরকম কিছু করেছে বা করেছে, সেই রেফারেন্স বা অথরিটি আমার নেই, কিন্তু আমি বলতে পারবো যে ইন্টেলিজেন্সের যে প্রিন্সিপাল অনুযায়ী সেটা তারা করবেই। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে ইরানের ফরেন পলিসিতে ইসরায়েল হচ্ছে একদম ডেলিবারেট ডিফাইন্ড এনিমি, বলে বলে দেওয়া যে ইসরায়েল আমাদের শত্রু, আর ইসরায়েলেরও ডিফাইন্ড এনিমি ইরান ছিল। তো তাদের অ্যাকশনগুলো, অপারেশনগুলো সেভাবে হয়েছে। কিন্তু আমাদের তো ওরকম আমরা ফরেন পলিসি না, আমাদের ফরেন পলিসি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, মেলায়েস ফর নান। কিন্তু আমাদের নিজেদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই ধরনের হানি ট্র্যাপ আমাদের জেনারেল সাহেব, ব্রিগেডিয়ার সাহেব, কর্নেল সাহেব, মেজর সাহেব এদেরকে ট্রেনিং দিয়ে। কেন আপনি শুধু জেনারেল, ব্রিগেডিয়ার, মেজর বলেন কেন? এটা কি আমাদের যারা সিভিল প্রশাসনে আছেন, যারা গুরুত্বপূর্ণ পদে আছেন, সবাইকে আমি বলবো, সবাইকে। আমরা তো মিলিটারি যুদ্ধ করবে, কিন্তু যে সকল চুক্তিগুলো হয়, বাইলেটারাল চুক্তি হয়, দেশ বিক্রির চুক্তি হয়, এলাকা বিক্রির চুক্তি হয়, বিভিন্ন নদী বিক্রির চুক্তি হয়, এগুলো তো সিভিল প্রশাসন করে। সেখানে কি হানি ট্র্যাপের প্রশ্ন আসে আমি না? এই জন্য বললাম যে জেনারেল সাহেব, ব্রিগেডিয়ার সাহেব, মেজর, কারণ এটাকে লিডটা নিতে হবে আর্মিকেই পুরো ব্যাপারটা। দরকার পড়লে এনডিসিতে আমাদের যে ক্যাপস্টোন কোর্স হয়, বিভিন্ন অন্যান্য কোর্স হয়, সিভিল মিলিটারি রিলেশনের মাধ্যমে যে ব্যাপারটা হচ্ছে এইভাবে আমাদের ন্যাশনাল যে ইন্টারেস্ট সেগুলো আমরা খোয়াতে পারি। আপনি হয়তো মনে করছেন একজনের সাথে আপনি মাছ ধরতে গেলেন, এটা একটা মানে আপাত দৃষ্টিকে মনে হবে এটা একটা শখ হবেই, বাট ওইভাবেই দেখা গেল যে আপনার কাছ থেকে মাছ ধরতে ধরতে, কথা বলতে বলতে অনেক কিছু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে গেল। আপনি যদি সেই সম্পর্কে না জানেন যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলো হচ্ছে এইটা, তাহলে তো আপনি দিয়ে দিবেন। শুধু হানিটেপের মাধ্যমেই না, গলফ খেলতে খেলতে আপনার সাথে কথা হচ্ছে, আপনি দিয়ে দিলেন। তো এইটাই বলতে হবে, গলফ খেলা তো বিদেশিরা খেলছে, সিনিয়র বিদেশিরা খেলছে, এখানেও তো অনেক ঘনিষ্ঠতা হয়, সম্পর্ক স্থাপিত হয়, খাওয়া দাওয়া হয়, বিভিন্ন সময় এক্সচেঞ্জ অফ ভিউজ, দেন দেশ থেকে আরেক দেশে বেড়াতে যাওয়া, এই জিনিসগুলো অহরহ হচ্ছে। এখানেও কি আমাদের লক্ষ্য রাখা উচিত নয় কি? আমি বলবো শুধু গলফ, তারপরে আপনার এই যে আমি যেটা বললাম মাছ ধরা, গলফ খেলা
বা অন্যান্য পার্টি বা হানি টাইপ, এটা না, সব দিকে এরকম। ইভেন মসজিদের মধ্যে তারা ইনফিল্ট্রেট করতে পারে। মসজিদে তারা তো ইমামও বানিয়ে হ্যাঁ। পাকিস্তানে ইমাম বানিয়েছিল, এবং বাংলাদেশেও তো এরকম ইমাম, একদম প্রশিক্ষিত ইমামও হয়তো ধরা পড়ে মাঝে মাঝে। তো সেটা খুবই ক্ষুদ্র, সেখানে তেমন একটা ইম্প্যাক্ট করতে পারে না, কিন্তু বড় লেভেলে হ্যাঁ সেটা কিন্তু কিন্তু এখন আপনি যেটা বললেন যে এখন তাহলে বলবেন যে তাহলে ইসরায়েল কিভাবে তার ইন্টেলিজেন্স গুলোকে প্রোটেক্ট করছে। ইসরায়েলের যেটা হচ্ছে যে আমরা যেটা সেনাবাহিনীতে থাকতে বলতাম যে যার জন্য যে তথ্য শুধুমাত্র তাকে সেটা জানাও, আর বাকি কারো কিছু জানার দরকার নেই। যে যেটুকু কাজ করবে নিড ফর বেসিসে আমরা সেই তথ্যটুকু তাকে দিব, যাতে সে চাইলেও পুরো অপারেশন সম্পর্কে তথ্য না দিতে পারে। এরকমভাবে আমাদের অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে যে আমাকে প্রথম বুঝতে হবে যে আমার ন্যাশনাল সিকিউরিটিটা কী, ন্যাশনাল সিকিউরিটির মধ্যে ইন্টেলিজেন্সটা কতটুকু রোল প্লে করে, এবং আমি কতটুকু কথাবার্তা বলতে পারবো, কতটুকু বেফাস কথাবার্তা বলে আমি আমার দেশকে বিপদে ফেলতে পারবো। এই অ্যাওয়ারনেসটা সিভিল মিলিটারি সব জায়গায় আনতে হবে, সব জায়গায় আনতে হবে, তাহলে আমরা এটা। ট্রু। আপনি আরেকটা জিনিস লক্ষ্য করেছেন, ইরানে কিন্তু এখন হোয়াটসঅ্যাপ অ্যাপসটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটার মাধ্যমে আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্য বলছি, যেটা ব্যাপকভাবে ব্যবহার করছে। সৌদি আরবে কিন্তু এটা ব্যবহার করা যায় না। এটার মাধ্যমে কিন্তু আপনার লোকেশনও জানতে পারি। আপনার যখন আপনাকে আমি কল করলাম, আমি কিন্তু আপনার লোকেশনটা বের করে ফেলতে পারি, আমার লোকেশন আপনি জানতে পারেন। সুতরাং এই অ্যাপসটা ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরও জাতিগতভাবে খুব আপনার সতর্ক হতে হবে। সংক্ষেপে আপনি বলুন, এই যেটা অর্থনৈতিক ইম্প্যাক্টটা কতটুকু, এই যুদ্ধটা সারা বিশ্বজুড়ে একটা অর্থনৈতিক ইম্প্যাক্ট তো হবেই, আমাদের দেশে এটা কীরকম পড়তে পারে? আপনার প্রথম কোশ্চেন যেটা, যে হোয়াটসঅ্যাপের কথা যেটা বললেন, সেটাতে আমি বলতে পারি যে আমেরিকার যে প্রেসিডেন্ট আছেন উনি ব্ল্যাকবেরি ইউজ করতে চেয়েছিলেন, ওনাকে দেওয়া হয়নি, ওনাকে একটা বাটন ফোনের মধ্যে দেওয়া হয়েছিল, বিকজ ব্ল্যাকবেরি ইউজ করলে তাকে প্রেসিডেন্ট পাওয়া যাবে। সেটা ওরকমভাবে আমাদের অ্যাওয়ারনেসটা আনতে হবে। আর অর্থনৈতিক যেটা আপনি বললেন, অবশ্যই আমরা একটা খারাপ অর্থনৈতিক মন্দার দিকে ধাবিত হচ্ছে। এই কনফ্লিক্টটা যদি আরও বেশি দিন থাকে, ওয়ার অফ অ্যাট্রিশন যদি বেশি দিন হয়, তাহলে অয়েলের প্রাইস বাড়বে, হরমুজ প্রণালীতে ওই জাহাজ যেতে না পারলে আমাদের ভাড়াগুলি বেড়ে যাবে, পণ্যের দাম বেড়ে যাবে, আর আমরা রেডিমেড গার্মেন্টসের উপরে নির্ভর করে আমাদের অর্থনীতি, এটা তো আমাদের অবশ্যই প্রভাব ফেলবে। তো সব দিক দিয়ে আমরা একটু বিশাল বিপদে পড়ার সম্ভাবনা আছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের অতিথির কাছ থেকে ইসরায়েল এবং ইরানের যুদ্ধের বিস্তারিত এবং এর ক্ষয়ক্ষতি, এটার ইম্প্যাক্ট কী পড়বে সেটা আমরা শুনলাম। আমাদের দেশের জন্য শিক্ষণীয় কী সেটাও আমরা জানতে পারলাম। আমরা আমাদের দেশের সকল মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রতিবেশী দেশের ষড়যন্ত্রগুলো রুখে দাঁড়াতে না পারি, হানি ট্র্যাপ থেকে শুরু করে আরও বিভিন্ন গোয়েন্দাগিরির বিষয়গুলো যদি আমরা জ্ঞান অর্জন না করি, তাহলে এ দেশকে অতি সহজেই কাবু করে ফেলতে পারবে আমাদের প্রতিবেশী দেশ। আসুন না আমরা সত্যিকারের দেশপ্রেমিক হয়ে আমাদের দেশকে রক্ষায় এগিয়ে যাই। আল্লাহ হাফেজ।